বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের নেতা ও বিজেপির এমপি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অতীত ভুলে যাবেন না। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল সোমবার বনগাঁর পেট্রাপোল সীমান্তে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শুভেন্দু এই হুমকি দেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন, আপনি পাঙ্গা নিতে আসবেন না। ডক্টর ইউনূসকে ১৯৭১ সাল স্মরণ করিয়ে দিয়ে বিজেপির এই নেতা বলেন, ১৯৭১ সালে ১৭,০০০ ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন, ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না। বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে, এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা ৫ দিন বন্ধ করব। তারপর ২০২৫ সালে আমরা লাগাতার বন্ধ করে দেব। ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। শুল্ক ইস্যুতে নতুন মন্তব্য করে আবারও আলোচনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই ইস্যুতে আরও কঠোর বার্তা দিলেন রিপাবলিকান এই নেতা। কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে গত শুক্রবার অঘোষিত এক সফরে আমেরিকায় আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মারে লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এরপরই কানাডাকে আমেরিকার অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে প্রতিবেশী কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। তবে এই কথা ট্রাম্প মজার ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি সীমান্ত পেরিয়ে আমেরিকায় অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। ওই আলোচনায় আর কি বিষয় নিয়ে কথা হয়েছিল তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তবে ট্রাম্প আগেই বলে দিয়েছেন, এই আলাপ বেশ ফলপ্রসূ হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু আমেরিকায় কানাডার মোট রপ্তানির ৩/৪ তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার্য। ক্ষমতা গ্রহণের আগে ইসরায়েল থেকে জিম্মি করা ব্যক্তিদের ছেড়ে দেওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে হামাস বড় সমস্যায় পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান এই নেতা। স্থানীয় সময় রোববার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। ওই পোস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান, যদি আমার ক্ষমতা গ্রহণের সময় ২০ জানুয়ারি ২০২৫-এর আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে এই নৃশংসতা যারা চালিয়েছেন তাদের চরম মূল্য দিতে হবে। তাদেরকে এমনভাবে আঘাত করা হবে যা আমেরিকা ইতিহাসে কাউকে কখনো করেনি। এখনই জিম্মিদের মুক্তি দিন। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে নির্বাচনী প্রচারে বাইডেনের সমালোচনা করেছিলেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি ইসরায়েলের প্রতি সমর্থনের কথাও জানিয়েছিলেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এই হামলায় ১,২০৮ জন নিহত হন। ওই সময় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। তাদের মধ্যে এখনও ৯৭ জন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর হাতে বন্দী রয়েছেন। ইসরায়েলের পাল্টা অভিযানে গাজায় এ পর্যন্ত ৪৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এ যুদ্ধ থামাতে বেশ কয়েকবার প্রচেষ্টা করলেও ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
গতকাল সোমবার লেবাননের 2টি গ্রামে হামলা চালায় তারা। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও কেউ যুদ্ধবিরতি কঠোরভাবে মানছে না। উভয় পক্ষই পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের হামলায় অন্তত 9 জন লেবানিজ নিহত হয়েছেন। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিহতের সংখ্যা 11 বলে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, তারা কোনো বেসামরিক মানুষকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়নি, বরং হিজবুল্লাহর একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, আগে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তাই তারাও ইসরায়েলের শেবা ফার্ম এলাকায় মর্টার হামলা চালিয়েছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান রয়েছে। হিজবুল্লাহর মর্টার হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তারা বলেছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের কেউ হতাহত হয়নি, তবে হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এর জবাব দেওয়া হবে। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তির পর লেবানিজরা নিরাপদে থাকবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু এরই মধ্যে উভয় পক্ষ হামলা চালাচ্ছে। সিরিয়ায় প্রবেশ করেছে ইরান সমর্থিত ইরাকি যোদ্ধারা। সিরিয়ার আলেপ্পোর অধিকাংশই বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা করতে এই যোদ্ধারা সিরিয়ায় ঢুকেছে। সিরিয়া ও ইরাকের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরাকের 2 নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে বদর ও নুজাবা গোষ্ঠীর অন্তত 300 যোদ্ধা গত রোববার রাতে সীমান্ত ক্রসিং এড়িয়ে ট্রাকে করে সিরিয়ায় প্রবেশ করেছে। সিরিয়ার সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, উত্তরের সম্মুখ সারিতে আমাদের যোদ্ধাদের সহায়তা করার জন্য নতুন করে ইরাকি যোদ্ধাদের পাঠানো হচ্ছে। বিমান হামলা এড়াতে এই যোদ্ধারা ছোট ছোট দলে ভাগ হয়ে সিরিয়ায় পৌঁছেছে। এর আগে 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান শিয়া মিলিশিয়া বাহিনী পাঠিয়েছিল। রাশিয়ার বিমান হামলার সহায়তায় এই বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিদ্রোহ দমন সহ দেশের অধিকাংশ এলাকা পুনর্দখলে সহায়তা করেছিল। 2020 সালে সিরিয়ায় বিদ্রোহী ও সরকার 2 পক্ষই শান্ত ছিল। তবে গত 27 নভেম্বর থেকে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম HTS ও এর অনুগত অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন করে হামলা শুরু করে। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এদিকে সিরিয়া সরকার ও রাশিয়ার যুদ্ধবিমান গতকাল সোমবার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে। উদ্বাস্তুদের একটি শিবিরেও হামলা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে সরকার বাহিনী জানিয়েছে, তারা আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহর পুনরুদ্ধার করেছে।